হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। প্যানেল কি সত্যিই বাতিল হতে চলেছে? এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে সেটা কি অসাংবিধানিক? যারা এই 10 নম্বর না পেয়ে একাদশ দ্বাদশের ইন্টারভিউ থেকে বাদ পড়েছো তাদের কি নতুন করে ডাক পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? আর ফার্স্ট ফেজের কাউন্সেলিং তো ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেল, তাহলে সেকেন্ড ফেজ কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে? তাছাড়া ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কি রয়েছে? একটা কমেন্ট আমরা পেয়েছি এটা নিয়ে, তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি কি সত্যিই বাড়বে নাকি বাড়বে না। আর তাছাড়া তোমরা যারা চাকরি পেয়েছো, যারা ওয়েটিং লিস্টে আছো আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট, সবার মনেই এখন চরম টেনশন আর হাজারো প্রশ্ন। প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে আর তোমাদের দুশ্চিন্তা বাড়ছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের নজরদারি এবং প্যানেলে টেন্টেড বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীর উপস্থিতির জল্পনা এই টেনশনকে আরো কিন্তু বাড়িয়ে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আর তাছাড়া তোমরা অনেকেই জানো এবং অনেকেই জানো না যে 2 মার্চে কিন্তু একটা বিশাল আন্দোলন বা মহা আন্দোলন, বিক্ষোভ অভিযান ডাক দেওয়া হয়েছে। আসলে তার মূল দাবিগুলো কি এবং কেনই এই ডাক দেওয়া হয়েছে সেটা অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমরা জানাবো। তাছাড়া সেকেন্ড ফেজ কাউন্সেলিং এর এক্সপেক্টেড ডেট কি, ভেরিফিকেশনে কারা বাদ পড়ছে, সবকিছু নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে কিন্তু দেখো, কারণ আজকের প্রত্যেকটা আপডেটটা ইনফরমেশন এবং তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসি যে তোমাদের কাউন্সেলিং এর লেটেস্ট আপডেটটা দিয়ে দিই, যে সেটা কি, যে তোমরা সবাই জানো যে ফার্স্ট ফেজ কাউন্সেলিং তো ইতিমধ্যেই ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে, সেটা হয়েছে 25 তারিখে। তাহলে এখন সবার মনে একটাই বড় প্রশ্ন যে সেকেন্ড ফেজ কাউন্সেলিং কবে শুরু হবে। দেখো, যা খবর পাওয়া যাচ্ছে সেকেন্ড ফেজ কাউন্সেলিং তো এই মার্চ মাসের 10 তারিখের পর শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা কিন্তু আমার এক্সপেক্টেড ডেট, তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া পুরো নিয়োগ প্রক্রিয়াটা এবার ধাপে ধাপে কিন্তু এগোচ্ছে। যে সাবজেক্টগুলোর ভ্যাকেন্সিতে কোনো আইনি জটিলতা বা ভুল নেই, এসএসসির নোটিশ দিয়ে সেগুলোর কাউন্সেলিং করাচ্ছে। এরপর মধ্যশিক্ষা পর্ষদ ধাপে ধাপে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এবং তোমরা স্কুলে জয়েন করতে পারবে। আর যারা 9-10 এর ভেরিফিকেশনের জন্য ওয়েট করছো, তোমাদের ভেরিফিকেশনও কিন্তু মার্চ মাসের শেষের দিকে শুরু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে, বিশেষ করে 9-10 এর ক্ষেত্রে। অনেকেই বলছে যে ভোটের পর হবে, সেটা ভোটের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। কেননা আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে তারাও চায় যে এই নিয়োগ প্রক্রিয়াটা ভোটের আগেই কিন্তু সম্পূর্ণ করতে। কিন্তু এখন দেখার বিষয় সেটা হচ্ছে 9-10 এর ক্ষেত্রে কি ভোটের আগেই ভেরিফিকেশনটা কি কমপ্লিট হয়ে যাবে এবং তার কি কাউন্সেলিং প্রক্রিয়া খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, সেটাই এখন দেখার বিষয়। এবং তাছাড়া আমার মতে ভোটের আগে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি এই আইনি জটিলতা কিংবা কোর্ট কেস যদি হতে থাকে, কলকাতায় এবং সুপ্রিম কোর্টে যে এক্সপায়ার্ড প্যানেল, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, বিভিন্ন জায়গাতে যদি তোমাদের এই আইনি জটিলতা যদি লেগে থাকে, তাহলে কিন্তু এটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ভোটের পরে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। বিশেষ করে 9-10 এর ভেরিফিকেশনও কিন্তু ভোটের পরে তখন হবে এই কারণটার ক্ষেত্রে, না হলে কিন্তু ভোটের আগে তোমাদের এই ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ হবে। তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া তোমরা জানো যে কোনো পদক্ষেপের অন্তত 6 থেকে 7 দিন আগে তোমরা অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা বিষয় ক্লিয়ার করি, অনেকেই আমাকে মেসেজ করেছো যে স্যার চাকরি পেয়েও নাকি অনেকে ভেরিফিকেশনে বাদ যাচ্ছে। দেখো, অযথা প্যানিক করবে না, ঢালাও ভাবে কেউ বাদ যাচ্ছে না। যাদের ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা আটকেছে। নিয়ম অনুযায়ী যে ইডব্লিউএস সার্টিফিকেট কন্টিনিউ বা আপডেট রাখতে হয়, ঠিক আছে। যাদের ডকুমেন্টস আপ টু ডেট নেই তাদেরই কিন্তু সমস্যা হচ্ছে, এর বাইরে অন্য কোনো কারণে ভেরিফিকেশনে কেউ বাদ পড়ছে না। তাই যাদের সব ডকুমেন্টস ঠিক আছে, তোমরা 100% কিন্তু পজিটিভ থাকো। তাছাড়া এবার আসি তোমাদের আজকের যে সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে যে তোমরা একটা কমেন্ট দেখতে পাচ্ছ, একজন জিজ্ঞাসা করেছো যে যারা এক্সপিরিয়েন্সে 10 না পেয়ে একাদশ দ্বাদশে ইন্টারভিউতে ডাক পায়নি তারা কি ডাক পাবে? আর তাছাড়া ওই 10 নম্বর বাতিল হলে কি নতুন করে আবার ইন্টারভিউ লিস্ট বের হবে? আরো প্রশ্ন করেছে যে এই প্যানেল কি সত্যি বাতিল হবে? এতে তো টেন্টেড ক্যান্ডিডেটও ছিল, তাহলে কি হবে? তো বলে রাখি, তোমাদের এই টেনশনটা একদম অমূলক নয়। বিষয়টা খুব লজিক্যালি বুঝতে হবে যে সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ সাম্যের অধিকার মানে বা ইকুয়াল অপরচুনিটি এর কথা কিন্তু বলা হয়েছে। ফ্রেশারদের মূল দাবি হলো যে নিয়োগ প্রক্রিয়ায় এই অতিরিক্ত 10 নম্বর দেওয়াটা সংবিধান বিরোধী, কারণ এটা ফ্রেশারদের সাথে চরম বৈষম্য তৈরি করছে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি আইনি লড়াইয়ে এই 10 নম্বর বাতিল হয়ে যায় তাহলে কি হবে? যদি সত্যিই কোর্ট নির্দেশ দেয় যে এই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া যাবে না, তাহলে কিন্তু
কিন্তু পুরো হিসেবটাই কিন্তু বদলে যাবে। যারা এই 10 নম্বরের জোরে ইন্টারভিউ লিস্টে ঢুকেছিল তাদের অনেকেই কিন্তু বাদ পড়বে, আর যারা এই নাম্বার না থাকার কারণে কাট অফ ক্লিয়ার করতে পারেনি তাদের সামনে নতুন কিন্তু দরজা খুলে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে নতুন করে রিভাইজড ইন্টারভিউ লিস্ট বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। এটা এই নয় যে এটা হবে, ঠিক আছে, এটা একটা আমরা এক্সপেক্টেড বললাম। আর তাছাড়া আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে প্যানেল বাতিল হওয়ার প্রশ্নটা আসছে যে টেন্টেড বা দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের জন্য। যারা এই প্যানেলে টেন্টেড কিংবা দুর্নীতিগ্রস্ত যাদের নাম রয়েছে তারা যদি এই প্যানেলে ঢুকে থাকে তাহলে, এবং বৃহত্তর পরিমাণে যদি ঢুকে থাকে তাহলে কিন্তু কি হবে, তাহলে কি এই প্যানেলটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি তদন্তে দেখে যে এই প্যানেলের মধ্যেও কারচুপি হয়েছে বা এখন ক্যান্ডিডেট ঢুকে বসে আছে যাদের ওএমআর সিট বিকৃতি বা যারা অবৈধভাবে র্যাঙ্ক করছে, তাদের প্যানেলের ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে যাবে। কেন বলছি? কেননা এখানে কোনোটাই তো নিশ্চিত নয়, সবটাই কিন্তু অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। তোমরা জানো যে 2016-তে যারা চাকরিতে জয়েন করেছে তারা কি কোনোদিন ভেবেছিল যে এই পজিশনে আমাদের চাকরিটা হারাতে হবে? তারা কিন্তু কোনোদিনই ভাবেনি, কিন্তু সেটা কিন্তু পসিবল হয়েছে। কেননা তোমরা জানো যে সরকারি চাকরি পেলে কিন্তু স্থায়িত্ব, কিন্তু সেটা পরবর্তীকালে কিন্তু স্থায়িত্ব থাকলো না। বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, ঠিক আছে, সব পরীক্ষাতেই কিন্তু এই জালিয়াতি কিন্তু করা হয়েছে। এর ফলে কিন্তু তোমাদেরটাও কিন্তু সন্দেহ রয়েছে যে এই প্যানেলটার মধ্যেও যদি টেন্টেড ঢুকে থাকে, বলছি না যে এখানে টেন্টেড ঢুকে আছে, ঠিক আছে, আমরা চাই যে স্বচ্ছতার সাথে এই প্যানেলটা যাতে হয়, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু এই প্যানেলটা পরবর্তীকালে 5 বছর, 6 বছর, 7 বছর পরে কিন্তু এই প্যানেলটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, সেই হিসাবে তোমাদেরকে কিন্তু তুলে ধরলাম, কিন্তু আমি চাই যে এটা কিন্তু স্বচ্ছতার সাথেই যাতে পেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ কিন্তু চরম অন্ধকারের দিকে যাবে। আর তাছাড়া কোর্ট যদি মনে করে যে দুর্নীতি আর স্বচ্ছতাকে আলাদা করা যাচ্ছে না, তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার একটা বড়সড় সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এটা যদিও শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু একটা বাস্তব পরিস্থিতি। যতক্ষণ না কোর্ট থেকে সম্পূর্ণ ক্লিন চিট আসছে ততক্ষণ প্যানেলে 100% সুরক্ষিত এটা বলা খুব মুশকিল। আর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার চলে আসি যে 2 মার্চের যে বিক্ষোভ অভিযান বা ফ্রেশারদের দাবি, সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। এটা নিয়ে যা উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে যে এই যে বৈষম্য এবং অনিশ্চয়তা, এর বিরুদ্ধেই কিন্তু এবার রাস্তায় নামছে বঞ্চিত ফ্রেশার চাকরি প্রার্থীরা। আগামী 2 মার্চে সকাল 11টায় দমদম স্টেশনের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে এক বিশাল বিক্ষোভ অভিযান কিন্তু এর ডাক দেওয়া হয়েছে বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর উদ্দেশ্যে। ফ্রেশাররা একজোট হচ্ছে এবং তাদের মূল দাবিগুলো কি? তাদের মূল দাবিগুলো হলো যে এক হচ্ছে সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদ মানতে হবে। যদিও এসএসসি নতুন নিয়ম অ্যাড করে বলা হয়েছে যে 2016-র প্যানেল থেকে যারা বাতিল হয়েছিল তাদেরকে কিন্তু এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া হবে, এটা কিন্তু পরীক্ষার আগেই বলা হয়েছে, সেটা মানছি। কিন্তু তাদের দাবি যেহেতু সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ মানতে হবে এবং সবাইকে সমান অধিকার দিতে হবে, এটাই তাদের দাবি যে এটি নতুন নিয়মটা অ্যাড করা হয়েছে আমাদের ফ্রেশারদের ক্ষেত্রে, মানে বুঝতে পারছো, ইন সার্ভিস এবং ফ্রেশারদের ক্ষেত্রে। এখানে কি বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া সকলের সমান অধিকার বজায় রাখতে হবে এবং অভিজ্ঞতার জন্য এই অতিরিক্ত 10 নম্বর দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। আর 2 হচ্ছে স্বচ্ছতা ও ওএমআর প্রকাশ। এসএলএসটি 2 পরীক্ষার আপ টু ডেট শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগ করতে হবে। আর আদালতের নির্দেশ মেনে 2023 সালের সকল পরীক্ষার্থীর অরিজিনাল ওএমআর সিট জনসমক্ষে আনতে হবে। আর 3 হচ্ছে এসএলএসটি 2016-র প্যানেল 2016 সালের মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় যাতে কোনো স্বজন পোষণ না হয় তার জন্য বাধ্যতামূলক ভিডিওগ্রাফিক ব্যবস্থা করতে হবে। আর 4 হচ্ছে বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষা দপ্তরের নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর নির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডার বা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তোমরা যারা ফ্রেশার আছো এই দাবিগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্যই, ঠিক আছে, এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার একটা বড় পদক্ষেপ। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবে না। এটা কিন্তু আমরা জানতে পেরেছি যে এই তারিখে কিন্তু একটা বিক্ষোভ কিন্তু প্রোটেস্ট কিন্তু রয়েছে। তাছাড়া আমরা জানি এরই মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আগামীকাল তোমরা অনেকেই কিন্তু জানো উনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে সরকার নিয়োগ করতে বদ্ধপরিকর, কিন্তু আইনি জটিলতার জন্যই বারবার নিয়োগ আটকে যাচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীদের প্রশ্ন হলো
শুধু আশ্বাস দিলে তো হবে না। আর আজ ফ্রেশাররা যে বার্ষিক ক্যালেন্ডারে দাবি তুলছে সেটা যদি সরকার মেনে নেয় তাহলে কিন্তু এই লাখ লাখ ছেলে মেয়েদের টেনশন অর্ধেক কমে যায়। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন যে এর ফলে এখন নতুন পরিকাঠামো তৈরি করা হবে এবং বিভিন্ন স্কুল তৈরি করা হবে, সেখানে কিন্তু অনেক শিক্ষক নিয়োগ কিন্তু শুরু হবে। এবং তোমাদের মতামত কি, এই দাবিটা কি সত্যি হবে নাকি হবে না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে সিট সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তোমরা স্ক্রিনে সেই কমেন্টটা দেখতে পাচ্ছ। আমি তোমাদের একদম সরাসরি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিট সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ভ্যাকেন্সি প্রচুর আছে ঠিকই, কিন্তু যতক্ষণ না এই পুরনো জটগুলো, এই 10 নম্বরের বিতর্ক বা ওএমআর সিটের মামলাগুলো মিটছে, ততক্ষণ নতুন বিজ্ঞপ্তির বা সিট বাড়ার রাস্তাটা পরিষ্কার হচ্ছে না। তাই মিথ্যে আশায় না থেকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে। এবার তাছাড়া তোমরা যারা এই মুহূর্তে চরম টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি তোমাদের পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝতে পারছি। যারা চাকরি পেয়েছো তারা ভাবছো যে প্যানেল কি টিকবে তো, আর যারা ওয়েটিং এ আছো বা ফেসার আছো তারা ভাবছো যে আমাদের কবে ডাক আসবে। পরিস্থিতি জটিল, কিন্তু তোমাদের ভেঙে পড়লে চলবে না। নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। আর 2 মার্চে যে আন্দোলন সেটাও কিন্তু কি হয় সেটাই এখন দেখার বিষয়। সব দিকেই কিন্তু নজর রাখতে হবে। আমি তোমাদের পাশে ছিলাম এবং পাশে আছি এবং থাকবো। যে কোনো ছোট থেকে বড় আপডেট এলেই আমি তোমাদের সবার আগে জানিয়ে দেব। এবং তাছাড়া যারা ওয়েটিং লিস্টে আছো এবং যে 7টি বিষয়ে তোমাদের অলরেডি কাউন্সিলিং হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সিট ফাঁকা রয়েছে, সেখানে কিন্তু অনেক তোমাদের যারা ওয়েটিং এ আছো তোমাদেরও কিন্তু অনেককেই কিন্তু ডাকা হবে। সেই টাইপেরই কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ যে যখন ভেরিফিকেশন শুরু হবে সেখানেও কিন্তু তোমাদের অনেককেই কিন্তু ডাকা হবে। তাই এই পুরো বিষয়টা নিয়ে বিশেষ করে এক্সপিরিয়েন্সের 10 নম্বর তুলে দেওয়ার দাবি এবং প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তোমাদের এক একটা কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে তারা উপকৃত হয় এবং তাদের কাছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু এই ইনফরমেশন গুলো পৌঁছায়। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। পজিটিভ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। পাশে থাকবে, সুস্থ থেকো।